চা শিল্পের সংকট সমাধানে মালিক শ্রমিক সমন্বয় কমিটি গঠন, উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর। জাতীয় স্মৃতিসৌধ এবং জিয়াউর রহমান ও বেগম জিয়ার মাজারে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা, বঙ্গভবন ছাড়লেন শাহাবুদ্দিন, পাবেন আইনি সুবিধা। গেল 15 বছরে অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের, চ্যালেঞ্জ নিয়ে সামনে এগোনোর ঘোষণা। এবং হামে সারা দেশে 4 শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক, ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 3 জনের প্রাণহানি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। সভায় শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানা চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন চা বাগানের মালিক ও প্রতিনিধিরা। এই সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন সরকার প্রধান। এর আগে সেনা সদর দফতরে নির্বাচনী পোস্টার 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সেনাবাহিনীকে সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এই সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা নিশ্চিত এবং দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর এই অবদানের জন্য সেনা প্রধান থেকে শুরু করে সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। বেলা 11:30টার দিকে সেখানে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি বাহিনীর পক্ষ থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন হাফিজউদ্দিন আহমদ। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিনেই ব্যস্ত সময় পার করেন হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার সকাল 11:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। এ সময় 3 বাহিনীর পক্ষ থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এই সময় তার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রোববার থেকে বঙ্গভবনে রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন হাফিজউদ্দিন আহমেদ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের 2 দিন পর বঙ্গভবন ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 2:30টার দিকে সপরিবারে বঙ্গভবন ছাড়েন তিনি। শারীরিক ও মানসিক গুরুতর স্বাস্থ্যগত জটিলতার কারণে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির দায়িত্ব পালনে নিজেকে অক্ষম উল্লেখ করে শাহাবুদ্দিন আহমদ 24 জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। শাহাবুদ্দিন আহমদ এখন গুলশানে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবনে উঠেছেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে বিরোধী দলের বক্তব্য আমলে নেয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন বলেও জানান তিনি। সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এইসব কথা বলেন। মতিঝিলে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট।
পুলিশ বাহিনীতে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিন সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসাবে 10 পুলিশ সদস্যকে পুরস্কার ও সম্মাননা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বিরোধী শিবির থেকে দাবি করা সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি গ্রেপ্তার ইস্যুতে কথা বলেন মন্ত্রী। বলেন, এমন দাবিকে আমলে নেওয়ার কিছু নেই। প্রচলিত বিধিবিধান অনুসরণ করেই সাবেক রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা এই বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। গেল শুক্রবার উল্টো রথের দিন মতিঝিলে বোমা পাওয়ার বিষয়েও কথা বলেন তিনি। ছাতার মধ্যে জিনিস পিলারের নিচে আছে এই মেট্রো রেলের, তখন তারা পুলিশ সদস্যদের জানায় কর্মরত, তারা সেটা বেষ্টনে দিয়ে রাখে এবং আমাদের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সেটা ডিসপোজ অফ করে। এটা আমাদের সবসময় প্রস্তুতি থাকে। এছাড়া দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফেরাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। রয়্যাল কোর্ট, যেটা ইউএই, তারা আদালত থেকে আর কয়েকটা বিষয় জানতে চেয়েছেন, সেই রিপ্লাইগুলো আমরা দিচ্ছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে তিনি একথা বলেন। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করবে। গেল 15 বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে সরকার। দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এই সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, আজকের শিক্ষার্থীরাই হবে আগামীর বাংলাদেশের কাণ্ডারি। নাজমুল ইসলামের প্রতিবেদন। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতেই এমন অনুষ্ঠানের আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কর্ণধার হয়ে গড়ে উঠবে। তাই রাষ্ট্র পরিচালনায় তরুণদের চিন্তা, উদ্ভাবন ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমান নির্বাচিত সরকার বিশ্বাস করে আগামীর বাংলাদেশের কাণ্ডারি আমাদের শিক্ষার্থীরা। আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনায় যেন আমাদের তারুণ্যের যে আকাঙ্ক্ষা, তারুণ্যের যে প্রত্যাশা, সেটা প্রতিফলন ঘটে। প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রায় 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ, যা মোকাবেলায় কৃষিখাত সংশ্লিষ্টদের নিতে হবে বড় দায়িত্ব। আমাদের দেশে এখন প্রায় 20 কোটি মানুষ। এই 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা যে চ্যালেঞ্জ, ফুড সিকিউরিটি যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করা একটা বড় ব্যাপার। কৃষিতে যারা কাজ করেন, এরা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই। আওয়ামী শাসনামলে দেশের ভঙ্গুর অর্থনীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, গেল 15 বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠান পুনর্গঠন ও অর্থনীতিকে শক্তিশালী করাই বর্তমান সরকারের দায়িত্ব। আমরা দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার্স, আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলার খুব বড় চ্যালেঞ্জের। নেতিবাচক ধারা পরিহার করে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ইতিবাচক ও জনমুখী রাজনীতি করার আহ্বানও জানান ফখরুল ইসলাম আলমগীর। দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
সরকার এবছর রাজস্ব থেকে কোনো অর্থ খরচ না করেই বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া আগামী বিশ্বকাপকে লাভজনক পর্যায়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন মন্ত্রী। এই সময় সফলভাবে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের উদ্যোগ নেওয়ায় প্রধান তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নতুন করে স্পোর্টসের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে সকল দায়িত্বভার গ্রহণ করবে সরকার। কোনো না কোনো এক সময় অবশ্যই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে। সেই শুরুটা যেহেতু আমরা করতে পেরেছি, সেই শুরু থেকে আমি বলবো হয়তোবা 10 বছর কিংবা তার চেয়ে বেশি কিংবা 20 বছর বা কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে, সেই স্বপ্নটা আমিও আপনার মতো দেখি। এবারের এই প্রক্রিয়াকে লাগাতার ভাবে যদি উৎসাহ দিতে থাকেন, আমি বিশ্বাস করি যে আগামীতে যখন বিশ্বকাপ হবে তখন আমরা এটাকে শুধুমাত্র শূন্যের ব্যয়ের জায়গাতে না রেখে এটাকে একটা লাভজনক একটা ইভেন্টের পর্যায়ে আমরা নিয়ে যাব। দেশের অধিকাংশ কলকারখানার মালিকেরা শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখেন না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিকেলে শ্রমভবনে আয়োজিত মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রচনা প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। দক্ষ মানব সম্পদের গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ফলাফল আশানুরূপ নয়। উন্নত দেশ গড়তে হলে দক্ষ মানব সম্পদ গড়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। দুনিয়ার কোনো দেশে শ্রমিকরা যখন কাজ করে তাদের সেফটি ফার্স্ট, কিন্তু আমাদের দেশের কলকারখানা থেকে আরম্ভ করে সব জায়গায় এর ধারে কাছেও নাই। তো ইউনিভার্সিটিতে যে আমাদের দেশে খুব একটা গবেষণা করে যে আমাদেরকে একটা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যেটা হওয়া উচিত ছিল সেটা আমরা দেখি না। দেশ যখনই ক্ষতির সম্মুখীন হয়েছে এবং গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে তখনই বিএনপি পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জোটের আয়োজিত এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচার সরকারের অনুসারীরা আশেপাশেই আছে, কোনো অবস্থাতেই তাদের পুনরুত্থানের সুযোগ নেই। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার সংরক্ষণের দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের আগামীর বাংলাদেশ অর্থাৎ একটি মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে, যেখানে সুশাসন থাকবে, অন্যায় দুর্নীতি স্বৈরাচারের কোনো সুযোগ থাকবে না এবং মানুষ মাথা উঁচু করে থাকবে। হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 1160 জন। গেল 15 মার্চ থেকে এখনো পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 820 জনে। এই সময় সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছে 1,06,239 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1,02,467 জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 2 জন নারী ও 1 জন পুরুষ। এই নিয়ে চলতি বছর মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 43 জনে। এছাড়া নতুন 458 জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার ফলে বর্তমানে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা পৌঁছেছে 1118 জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। সালের 26 জুলাই ছাত্র জনতার আন্দোলন দমাতে 3 সমন্বয়ককে তুলে নেয় তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে গণগ্রেফতারের প্রতিবাদে স্বৈরাচার সরকারের পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিনে বিকালে আন্দোলনে সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-এর এই দিনের ঘটনা প্রবাহ নিয়ে জানাচ্ছেন মুদাসসির আলী। 2024 সালের 26 জুলাই শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ইতোমধ্যে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। পরিস্থিতি অনুকূলে আনতে আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারকে তুলে নেয় ঢাকার ডিবি পুলিশ। পরে রাতে জানানো হয় নিরাপত্তার স্বার্থেই তাদের ডিবি হেফাজতে আনা হয়েছে। 3 সমন্বয়কের জীবন হুমকিতে থাকায় হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারা তোমাকে এইভাবে তোমাদেরকে ধমকাচ্ছে সেটা জানার জন্যই, তার জিজ্ঞাসাবাদের জন্যই 2-1জনকে তাকে ডেকে নেওয়া হয়েছে। এতেও আন্দোলন দমে যায়নি। বিক্ষোভ, সংঘাত, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে ব্লক রেড দিয়ে চলে গ্রেপ্তার অভিযান। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্তই সারা দেশে গ্রেপ্তার হয় 750-র বেশি। এর মধ্যে ঢাকাতেই 2 শতাধিক গ্রেপ্তার হয়। গণগ্রেপ্তার, ধরপাকড়, নির্যাতনের প্রতিবাদে এক দফা এক দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবস্থা বেগতিক দেখে আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমিত করতে 26 জুলাইয়ের বিকেলে আন্দোলনে সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের চিকিৎসার সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এর আগে এদিন সকালে আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারকে আর্থিক অনুদান দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন। তবে তাতে কোনো লাভ হয়নি স্বৈরাচার সরকারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও মামলা হয়। এদিন ঢাকায় 8টি এবং ঢাকার বাইরে নতুন 22টি মামলা হয়। প্রাণহানির খবরও আসতে থাকে এদিন। আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। কানাডা যুক্তরাজ্যেও এ নিয়ে কথা ওঠে। দেশের ভেতরেও বিভিন্ন সুশীল সংগঠন, বামপন্থী রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এছাড়াও তারা প্রাণহানির নিরপেক্ষ তদন্ত, গণগ্রেপ্তার বন্ধ করতে তৎকালীন সরকারের প্রতি আহ্বান জানায়। এতে করে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনেও তোপের মুখে পড়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার। যারা নিজেদের অদ্যুত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পরবর্তী শুনানির জন্য 25 আগস্টের দিন ধার্য করা হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে ইয়ামিন হত্যা মামলায় 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। দু 2018 সালের 26 মে মাদক বিরোধী অভিযানের নামে কক্সবাজারের টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে শেখ হাসিনা সহ পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মামলার পরবর্তী শুনানির জন্য 25 আগস্ট দিন ধার্য করেন আদালত। পরে ব্রিফিংয়ে আসামিদের বিষয়ে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, উবায়দুল কাদের, আব্দুর রহমান বদি, তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দিয়েছি। এই মামলার 11 আসামির মধ্যে সাবেক এমপি আব্দুর রহমান বদি, কর্নেল আনোয়ার লতিফ ও মাহবুব আলম অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন। এদের মধ্যে বদির অপকর্ম বিশেষভাবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। আব্দুর রহমান বদি সেখানকার একজন কুখ্যাত
আমরা সংসদ সদস্য বলতে লজ্জাবোধ করছি, যিনি মাদক ব্যবসায়ী ছিলেন। একরামকে হত্যা করার পর তার সম্পত্তি কিন্তু এই বদি বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিল। এদিকে একই ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মামলার পরবর্তী শুনানির জন্য ২৫ আগস্ট দিন ধার্য করা হয়। আব্দুল্লাহ হেল কাফি, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, শহীদুল ইসলাম শাহজামান যে আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সন্নিবেশ করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশনে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে নগর ভবনের মিলনায়তনে ৫,১০২,৩৫,৮০,০০০ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট পেশ করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার। সভায় নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশোধিত বাজেটের সর্বমোট সংশোধিত বাজেটের আয় আমাদের ৩,৪৬,৬,৯৭,০০০ টাকা এবং সর্বমোট ব্যয় ১,০২৫,৮০,৬৪,০০০ টাকা মাত্র। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির কারণে দলে নেই নাহিদ রানা ও লিটন দাসরা। দুই তারকার অনুপস্থিতিতে ফিরেছেন জাকের আলী অনিক ও সৌম্য সরকার। চমক হিসেবে আছেন পেসার মুশফিক হাসান। টেস্টের ওপেনিংয়ে দীর্ঘদিন পর ফিরলেন সৌম্য, জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়। এছাড়া দীর্ঘদিন পর ফেরানো হয়েছে জাকেরকেও। তার সঙ্গে উইকেট রক্ষক ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন অমিত হাসান। স্পিনার হিসেবে সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে রয়েছেন তাইজুল ইসলাম। ফুটবল। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিলেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার কাং ইন লি। গত সপ্তাহে ধরে চুক্তির ঘোষণা পিছিয়ে যাওয়ায় অনিশ্চয়তা তৈরি হলেও আনুষ্ঠানিকভাবে ২৫ বছর বয়সী এই ফুটবলারের নাম ঘোষণা করেছে স্প্যানিশ ক্লাবটি। ২০৩১ সাল পর্যন্ত চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে দিয়াগো সিমিওনের দল। পেশাদার ক্যারিয়ারের শুরুটা স্পেনেই করেন কাং ইন। ভ্যালেন্সিয়া যুব দলের হয়ে ক্লাবটি বি দলে খেলে এর মূল একাদশে অভিষেক হয় তার। এরপর তিনি যোগ দেন মার্কোয়া এবং ওই ক্লাবে ৩ বছর খেলে ২০২৩ সালে পাড়ি জমান পিএসজিতে। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চা শিল্পের সংকট সমাধানে মালিক শ্রমিক সমন্বয় কমিটি গঠন, উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর। জাতীয় স্মৃতিসৌধ এবং জিয়াউর রহমান ও বেগম জিয়ার মাজারে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শ্রদ্ধা। বঙ্গভবন ছাড়লেন শাহাবুদ্দিন, পাবেন আইনি সুবিধা। গেল ১৫ বছরে অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের। চ্যালেঞ্জ নিয়ে সামনে এগোনোর ঘোষণা। এবং হামে সারা দেশে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক। ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৩ জনের প্রাণহানি। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।